যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলরে, কবিগুরুর সেই স্মরণীয় বরণীয় গান, যিনি প্রকৃতপক্ষে বাস্তবের মাটিতে একদম কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন, তিনি আজকে রয়েছেন আমাদের সঙ্গে। একদিকে অভয়া আন্দোলনের তিনি প্রতীকী মুখ হয়ে উঠেছেন গোটা বাংলার কাছে। তবে শুধুমাত্র অভয়াতেই কিন্তু থেমে থাকেনি এই বাংলা, একের পর এক ঘটনাবলী দেখেছে এবং একদম সম্প্রতি বারুইপুরে মাত্র 11 বছরের মেয়ের সঙ্গে যা হলো সেটাও রীতিমতো শিহরণ জাগানোর মতো। সেই প্রসঙ্গেই আজকে আলোচনা। শ্রী বলরাম বাবুকে পেয়ে গিয়েছি আমরা। সবার আগে তো অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিংয়ের পর্দায়। তবে সবাইকে নমস্কার, সবাইকে আপনার দর্শকদেরই আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই যে জন্ম জয়ন্তী বাংলার মাটিতে পালিত হচ্ছে, যে পশ্চিমবঙ্গের রূপকার তিনি, যে পশ্চিমবঙ্গকে তিনি বাংলাদেশের অংশ হয়ে যেতে দেননি, সেই শ্যামাপ্রসাদের ভূমিতে আজকে তাঁরই প্রতিষ্ঠিত সেই দলের সরকার গঠন এবং সাড়ম্বরে এই যে তার জন্মদিন উদযাপন, কিভাবে দেখছেন বিষয়টিকে? দীর্ঘ একটা 50 বছরের অপশাসনের পর, 50 বছর কেন বলি, পুরো স্বাধীনতার পরবর্তী সময় থেকেই এখানে প্রকৃতভাবে বাংলার রাষ্ট্রবাদী সরকার গঠিত হয়নি। আজকে সেই পরিবর্তন হয়ে আজকে একটা চেষ্টা হয়েছে সবার, বিশেষ করে পশ্চিমবঙ্গের সব মানুষের প্রচেষ্টায় আজকে একটা সরকার এসছে। তো সেখানে দেখা যাক, এই সরকার, আমরা তো আশা করব এই সরকারটা খুব সুন্দরভাবে চলুক। আর আমরা যারা মানুষের সঙ্গে কাজ করি, যদি কোনো সময় এরকম মনে হয় যে সরকার ভুল করছে, তাকেও আমি বলবো যে সরকার তুমি শুধরে যাও, তার কারণ মানুষের জন্য তুমি এসছো, ফলে মানুষের আশীর্বাদ নিয়ে চলো। বলরামবাবু, যে অভয়া আন্দোলনের প্রতীকী মুখ হয়ে উঠেছিলেন আপনি, সেই শাসক দলের রক্তচক্ষুর সামনে একা দাঁড়িয়ে লড়াই করেছেন এবং শাসকের একদম চোখে চোখ রেখে কথা বলে আপনি বুঝিয়ে দিয়েছেন যে রাজা তোর কাপড় কোথায়। তবে দেখা যাচ্ছে যে আজকে আরও একবার সেই কিছুটা হলেও সেই ঘটনার ছায়া আমরা দেখতে পেলাম। মাত্র 11 বছরে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে। জানা গিয়েছে যে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়েছিল, সেই নাবালিকার ফুসফুসে জল ঢুকে গিয়েছিল। এই পাশবিক অত্যাচারের এই আরও এক ভয়ঙ্কর যে ঘটনা, কিভাবে দেখছেন বিষয়টি? প্রথমে আপনারা যে প্রশংসাপত্র করলেন না, আমার সেই বিষয়ে খুব অবজেকশন আছে। আমি হয়তো একা ক্যামেরার মুখোমুখি হয়েছিলাম, কিন্তু হাজার হাজার হিন্দু সনাতনী ভাইয়েরা কিন্তু আমার সঙ্গে ছিল। যদি আমি বলি একা আমি দাঁড়িয়েছিলাম, মিথ্যে কথা বলা হবে, আর মিথ্যে কথা বলা সনাতনী সংস্কৃতিতে বারণ। ফলে আমার সঙ্গে হাজার হাজার মুখ ছিল। হয়তো ক্যামেরার ফ্রেমে তখন আমি এসছিলাম, যেটা পরবর্তী সময় হয়তো আইকনিক পিকচার হিসেবে আসে, শুধু সেইটুকুই। আমি কিন্তু সেই সাধারণ হাজার হাজার সনাতনী ভাইদের সঙ্গেই, তাদের মতোই একটা ভাই, তাদের সঙ্গেই লড়াই করা। আপনি যেটা বললেন বারুইপুরের ঘটনাটা নারকীয়, ঘৃণ্য, আর যত রকম, মানে এ ধরনের ঘটনার কোনো ভাষা নেই যে তাকে তার বিরোধ করা যাবে। মানে অন্তত আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে তার চূড়ান্ততম শাস্তি হওয়া উচিত। তার কারণ এই ভারতবর্ষে নারী জাতিকে আমরা মা দুর্গার রূপে উপাসনা করি, মা কালী রূপে, লক্ষ্মী রূপে, সরস্বতী রূপে। যে প্রধান শক্তি উৎস সেটা হচ্ছে মাতৃশক্তি। এই মাতৃশক্তির অপমান যেখানে হয়, সে দেশে ঈশ্বর বাস করতে পারেন না। ফলে আমার অনুরোধ, এবং সকল নাগরিকের কাছে অন্তত হাত জোর করে অনুরোধ, যে একটু মাতৃশক্তিকে একটু সম্মান দিতে শিখুন। আপনার ছেলেদের, আপনাদের ভাইদের সবাইকে বলুন যে অন্তত যেন মাতৃশক্তিকে যেন সম্মান দেয়। তাহলে দেখবেন এ বাংলায় মানে সুজলাং সুফলাং মাতৃভূমি আমার হবে। আপনি যেরকমটাই বলরামবাবু বিশ্লেষণ করলেন, যে ঠিক সেরকমটাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সর্বান্তকরণে এই গোটা ঘটনার পিছনে মূল অভিযুক্ত যারা, কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা যাতে হয় সেই দিকটি সুনিশ্চিত করার কথাও তিনি জানিয়েছেন। কি বলবেন?
একদম, তার কারণ হচ্ছে যারা রাষ্ট্রবাদী, যারা সনাতনী, তারা এটাই বলবে যে যেখানে নারীদের অসম্মান হবে, অত্যাচার হবে। আমি আর একটা নোংরা কথা আমার মুখে আনতে চাইছি না, সেই যদি হয় তাহলে কোনো দলমত, কোনো সম্প্রদায় বিচার না করে তার চরমতম শাস্তি দেওয়া উচিত, যাতে মানুষের শিক্ষা হোক যে কোনো নারীর দিকে চোখ যদি তুলে তাকায়, অন্তত শ্রদ্ধা, সম্মান, সেই চোখে তারা নারীদের দেখবে। তবে আর না হলে যদি তাদের মনে কোনো নোংরা চিন্তাভাবনা থাকে তাহলে চোখ নামাও। এই যে কথাটা, এই চোখ নামানোর এবং চোখ তুলে দেখা, মানে এই পৃথিবী তো দুজনের, মানে অর্ধ নারীশ্বর হিসেবে আমরা যাকে পুজো করি, একদিকে দুর্গা আরেকদিকে শিব, তো মাতৃশক্তি তো আমাদের পৃথিবীর অর্ধেক অংশ, তো তাকে অস্বীকার করে আমরা কি করে কাজ করব, কি করে বেঁচে থাকবো? তবে এক্ষেত্রে যদি আমি একটু পার্থক্য বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে তাপসী মালিক হোক, কামদুনি হোক বা এর আগেও বেশ কিছু ঘটনা, সেখানে যারা নির্যাতিতা বা তাদের পরিবার এখনও, বা অভয়াই হোক, এখনও পর্যন্ত কিন্তু সঠিক ন্যায় বিচার পায়নি বা পাননি। তবে দেখা যাচ্ছে যে এই বারুইপুরের ঘটনায় তাৎক্ষণিকভাবে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলো, সিট গঠন করা হলো, স্বয়ং মুখ্যমন্ত্রী ফোন করলেন নির্যাতিতার বাবাকে, তাকে ডেকে পাঠালেন, এমনকি তিনি সেখানে যাবেন আগামী কয়েক ঘন্টার মধ্যে বা কিছু সময়ের মধ্যে, এরকমটাও কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই পার্থক্যটা কি সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে হয়? ব্যাপারটা হচ্ছে পূর্বতন, আপনি বানতলা, ধানতলা, পার্ক স্ট্রিট, হাঁসখালি, হ্যাঁ, কোনটা দিয়ে আপনি সেটাকে জাস্টিফাই করবেন? সেই ঘটনাগুলোকে জাস্টিফাই করার জায়গা নেই। ফলে যদি সেটাই আমাদের দর্শন আদর্শ হয়ে থাকে তাহলে বাংলার জন্য অত্যন্ত খারাপ দিন। ফলে নতুন দর্শন আমাদের স্থাপন করতেই হবে, নতুনভাবে বাংলাকে পথ দেখাতেই হবে। সে একটা ছোট বাচ্চা হোক বা 80 বছরের প্রৌঢ় হোক, কোনো মাতৃ জাতির প্রতি কোনো ধরনের অন্যায় করা চলবে না, এ বার্তা ক্লিয়ারলি আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন। ফলে সেখানে চূড়ান্ততম শাস্তি আর দলমত নির্বিশেষে বিচার, এটাই মানুষের দেখবেন যদি সেটা হয় তাহলে এর মধ্যে কেউ কেউ রাজনীতির খেলা খেলছেন, কিন্তু আমি বলবো এই খেলাগুলো অনেক পুরনো হয়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে কে কী করছে, কে কি না করছে। প্রোপাগ্যান্ডা দিয়ে আপনি সেই বিষয়টাকে বেশিক্ষণ, মিথ্যে কথা বলে আপনি কিছু দিনের জন্য বিষয়টাকে রাখতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদী হিসেবে আপনি বিষয়টা রাখতেই পারবেন না। তবে এক্ষেত্রে সবথেকে বড় প্রশ্ন উঠছে যে গণপিটুনি দিল কারা? যাদেরকে গণপিটুনি দেওয়া হলো, মানে যাকে দেওয়া হয়েছে, জানা যাচ্ছে যে সে নাকি নির্দোষ। তাহলে সেখানে আগে থেকে কিভাবে এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হলো যে সেই অভিযুক্ত, প্রথমত? দ্বিতীয়ত হচ্ছে যে ট্রেন লাইনে লোহার বিম, সেটিই বা ফেললো কারা? এ বিষয়ে কি বলবেন? না, ব্যাপারটা হচ্ছে কোনো একটা জায়গায় মাস হিস্টেরিয়া বা একটা গণপিটুনি, এটা একটা অদ্ভুত একটা গ্রুপ অফ মানুষের বিকৃত মানসিকতা থেকে বেরোয়। যারা একদম দুর্বল, তারাও যখন একসঙ্গে অনেকজন একজন হয়ে যায়, তখন সেই দল বা সেই গ্রুপের বা প্যাকের অন্য ধরনের মানসিকতা দেখা যায়। এটা সাইকোলজির কথা আছে আর কি। কিন্তু বিষয় একটা, যে এই অবস্থা তৈরি যে করছে তার পেছনে কোনো একটা মানসিকতা কাজ করেছে। তাহলে কোন মানসিকতা? সেখানে কি যখন হিন্দু চিহ্নিত করা যাচ্ছে তার জন্য তাদের গণপিটুনি দেওয়া হচ্ছে? এরকম ঘটনা তো কামদুনিতেও হয়েছিল, হাঁসখালিতেও হয়েছিল, তো তখন তো এই মানসিকতা কাজ করেনি। ফলে স্পেসিফিক কোনো একটা সম্প্রদায় বিশেষের যদি একটা হিংসাত্মক মানসিকতা তৈরি হয়, এটা মারাত্মক একটা ঘটনা। মানে সরাসরি যদি সমাজ এইভাবে আড়াআড়ি ভাঙে, তাহলে তার ফলশ্রুতি কিন্তু অদ্ভুত ঘটনা ঘটাবে। তাহলে কি কোথাও না কোথাও এই যে এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিতভাবে দুটি সম্প্রদায়কে একে অপরের সঙ্গে লড়াই করার জন্যই ঘটানো হয়েছে? একদম একদম
একদম। কিন্তু ঘটনা যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ পৃথক বিষয়। এবং এই যে একটা যে একটা গণ্ডগোল পাকানো হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, সেটা সম্পূর্ণ অন্য রাজনৈতিক প্রেক্ষাপট বা একটা ধর্মীয় প্রেক্ষাপট থেকে এসছে। এটার সঙ্গে ওই ধর্ষণের কোনো ঘটনা নয়। যদি ঘটনার সঙ্গে হতো তাহলে যাকে যাকে ধরা হয়েছে তাদের কিন্তু পুলিশের কাছে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্যটা কী আছে সেটা বার করার চেষ্টা হতো, তাহলে কাউকে মেরে দেওয়া হতো না। তবে এক্ষেত্রে যে নাম উঠে আসছে সেটা হচ্ছে বিজেপির এক সক্রিয় কার্যকর্তা শান্তনু বাবু, যিনি নিজে এই অভিযুক্তদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করানোর জন্য এত বড় পদক্ষেপ নিলেন। অনেক বিরোধীরা উল্টে তাকেই আর কি দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা। তিনি তো প্রত্যেকটা ঘটনা যখন থেকে একজনকে সন্দেহভাজককে ধরা হয়েছে, একদম পুকুরের তলা থেকে যাকে তুলে আনা হচ্ছে, যখন তাকে অটোয় চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বা থানার সামনে গিয়ে যখন তার স্টেটমেন্ট হচ্ছে, এটা তো তিনি তো সর্বক্ষণ রয়েছেন, তিনি তো পালিয়ে যাননি। এটাই একটা ঘটনা যে তিনি যদি প্রকৃত দোষী হবেন তাহলে পালিয়ে যেতেন। হ্যাঁ, ক্রাইম সাইকোলজিতে এখানে একটা কথা আছে, যে ক্রাইম করে সে কিন্তু দূরে সরে যায় এবং দূরে সরে গিয়ে দেখে যে ঘটনাটা কীরকম চলছে, আবার সে ঘটনাচক্রে আসে। কিন্তু এর ক্ষেত্রে তো এর কন্টিনিউয়াসলি সেই জায়গায় প্রেজেন্ট থেকে সে খুঁজে খুঁজে বার করছিল। এবার করা হচ্ছে কেউ রাজনৈতিক প্রতিহিংসার কারণে, কেউ জামাতের কারণে যদি কেউ কাউকে ওপর প্রতিহিংসা পরায়ণতা করে, তার ফলটা মনে হয় ভালো হবে না। পশ্চিমবঙ্গবাসী বুঝতে আরম্ভ করেছে কী ঘটনাটা ঘটেছে। তাহলে বলরামবাবু, এই কথা একদম কি পরিষ্কার যে রাজনৈতিক ষড়যন্ত্রকে বাস্তবায়িত করার জন্যই এই কুৎসা রটানো হচ্ছে, বা কে করছে বলে মনে করেন? না না, ধর্ষণটার একটা হিন্দুও করতে পারে, একটা মুসলমানও করতে পারে, সেখানে আমার কোনো বক্তব্য নেই। এবং তার সে হিন্দু হোক মুসলমান হোক, তার চূড়ান্ততম শাস্তি হওয়া উচিত। কিন্তু যেভাবে ভিকটিম কার্ড খেলে একটা রাজনৈতিক প্রপাগান্ডা তৈরি করার কথা হচ্ছে এবং অ্যাকিউজ করার, বিজেপিকে অ্যাকিউজ করার কথা আসছে, আমার প্রশ্ন সেই জায়গায়। শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে এর আগে যত এই ধরনের ঘটনা ঘটেছে, যেগুলি বর্তমানে বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে সব ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী বা প্রশাসনকে দায়ী করেছিলেন তাদের, মানে যারা নির্যাতিতার তাদের পরিবার। তবে এক্ষেত্রে কিন্তু যিনি নির্যাতিতার বাবা, তিনি বলছেন মুখ্যমন্ত্রী সর্বৈবভাবে সাহায্য করছেন তাদেরকে, তাদের পাশে থাকার চেষ্টা করছেন। পরিবর্তনটা কি সত্যি এভাবেই আসছে? এটাই তো হওয়া উচিত। যে ব্যথা পেয়েছে, যে দুঃখ পেয়েছে, তার কাছে গিয়ে তার হাতটা জড়িয়ে ধরাই তো শাসকের কাজ। শাসকের কাজ তো কোনো জায়গায় ন্যারেটিভ তৈরি করা, কাউকে দাগিয়ে দেওয়া। হ্যাঁ, তিনি প্রেগনেন্ট ছিলেন না লাভ অ্যাফেয়ার ছিল না কি ছিল, বিষয়টা তা নয়। বিষয়টা এরকম নয় যে মেয়েরা রাত্রির বেলা কেন 8টার পর বেরোবে। বিষয়টা এখানে যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনাটা যেন আর না ঘটে, একটা দিক মানে প্রশাসনকে আরও, কারণ এ প্রশাসন তো মাত্র 2 মাসও হয়নি এখনও এসছে, ফলে সিস্টেমের মধ্যে অনেক কিছু গলত রয়েছে। এটা আমরা নিজেরা স্বীকার করি যে অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে, সেগুলোকে শোধরানোর টাইম দিতে হবে। এটা একটা দিক। আরেকটা দিক যেটা হচ্ছে যে যে ব্যথা পেয়েছে, দুঃখ পেয়েছে, যার ক্ষতি হয়েছে, যার সর্বস্ব গেছে, একটা মেয়ে চলে যাওয়া মানে তার জীবনের অর্ধেকটা জিনিস চলে গেছে। এবার তাকে যদি আমি তার সঙ্গে যদি জড়িয়ে না ধরি, তার হাতটা যদি আমি চেপে না ধরি, তাকে যদি বিচারের ভরসা না দিই, তাহলে আর শাসন ক্ষমতায় থাকার কি দরকার আছে? শাসক হবে দাস, জনগণের দাস। যে কারণে আমাদের মহান প্রধানমন্ত্রী বলেন যে আমি সেবক। হ্যাঁ, আমি সমস্ত মানে পুরো ভারত রাষ্ট্রের সবার সেবক। এই জায়গাটা আজকে যখন আমাদের মুখ্যমন্ত্রী এই বার্তাটা দিতে পারছেন, তার মানে আমাদের এখানে পরিবর্তনের একটা হাওয়া আস্তে আস্তে আসছে, একটা দক্ষিণের হাওয়া আসছে। আসুক, মঙ্গল হবে।
বলরামবাবু, যে প্রশ্নটা না করলেই নয় অন্তত আপনাকে, যেই অভয়া আন্দোলনের জন্য এত লড়াই করেছেন, সেই অভয়া কি এবারে সঠিক বিচার পাবে বলে মনে হচ্ছে? কিন্তু আমরা তো ভগবানের কাছে চাইতে পাই, কিন্তু বিষয় হচ্ছে যে যদি সমস্ত এভিডেন্স নষ্ট হয়ে গিয়ে থাকে, ট্যাম্পার্ড হয়ে গিয়ে থাকে, তাহলে কী করে বিচার পাওয়া যাবে? সেখানে ডাইরেক্ট এভিডেন্স না পাওয়া গেলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে ঘটনাটা ঘটেছে, এবং পারিপার্শ্বিক আছে, সূত্র আছে, একটু হয়তো টাইম লাগবে, কিন্তু আমাদের চোখ কান খোলা রেখে কাজটা করতে হবে।